নমস্কার বন্ধুরা, আপনারা এই অনুষ্ঠানের প্রথম অংশটা আগের দিন দেখেছেন, আজকে দেখবেন তার শেষ অংশটুকু। আচ্ছা, এবার একটা কথা জানতে খুব ইচ্ছা করছে। ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একবার একটা কথা বলেছিলেন, আমার কথাটা খুব ভালো লাগে, যে সাহেবরা পাখি মারতে গেলেও তার ইতিহাস রচিত হয় বা রক্ষিত হয়, অথচ আমাদের এখানে অবহেলায় অনাদরে কত মূল্যবান সামগ্রী নিদর্শন সব নষ্ট হয়ে যায়। তো এই ক্ষেত্রে তো সরকারেরও আমার মনে হয়, আমি যতদূর জানি নির্দিষ্ট বিভাগ আছে। সরকারের কি এইগুলো রক্ষণাবেক্ষণে, মানে যেগুলো দরকার ভবিষ্যতের জন্য বাঁচিয়ে রাখাটা, তো সরকারের কি আর একটু উদ্যোগী, সাহসী বা যত্নবান হওয়াটা প্রয়োজন? সংস্কারের প্রচেষ্টা সরকারের মধ্যে আছে। আচ্ছা, কারণ হেরিটেজ কমিটিও আছে, গভর্নমেন্টের হেরিটেজ কমিশন আছে। আর কোনো কোনো ক্ষেত্রে ভালো টাকা পয়সা দিয়েও চেষ্টা করেছে। যেমন আমি বললাম বটুকেশ্বর দত্তর জায়গাটাতে প্রায় 1 কোটি টাকা দিয়েছে সরকার পক্ষ থেকে। হ্যাঁ, আচ্ছা, 84 লক্ষ সামথিং, মানে প্রায় 1 কোটি টাকাই ধরা যায়। সত্যি করে বলতে খুব বেশি দিয়েছিল, অতটা আমরা আশা করিনি অ্যাপ্লিকেশন করার সময়। আবার উল্টোটাও আছে, রাসবিহারী ঘোষ বা রাসবিহারী বসুরা কিন্তু টাকা পয়সা পাইনি। ঠিক মতো যদি ছাড়িয়ে দেওয়া যায় আর কি, তাহলে মনে অনেক কাজটা ভালো হবে, এটা মনে হয়েছে আমার এইসব দেখতে গিয়ে। আর 2 নম্বর একটা ব্যাপার হচ্ছে, এই হেরিটেজ সংস্কারের ক্ষেত্রে বেশ কিছু ভালো খারাপ অভিজ্ঞতাও আছে। বর্ধমান শহরে একটা সময়, আজ থেকে বছর 20 আগে, বর্ধমান পৌরসভার উদ্যোগে একটা হেরিটেজ কমিটি তৈরি করা হয়েছিল। হেরিটেজ কমিটি 5 জনের একটা কমিটি ছিল, কিন্তু আমি দেখেছিলাম এই 5 জন যারা ছিলেন তারা শ্রদ্ধেয় মানুষ, কিন্তু তারা কেউ হেরিটেজ সম্পর্কে তাদের একাডেমিক পড়াশোনা ছিল না, প্রথম কথা। আর 2 নম্বর কথা, তাদের যদি কিছু বক্তব্য থাকতো, তারা মিটিংয়ে হয়তো বললো, যেন আমার ডাইরেক্ট অভিজ্ঞতা আছে, আমি জানি কাঞ্চননগরে কঙ্কালেশ্বরী কালীবাড়ি যখন প্রথম সংস্কার হয় পৌরসভার উদ্যোগে, তো তখন হরিহর দে ছিলেন সেই কমিটিতে। হরিহর দে একটা সুন্দর প্রপোজাল দিয়েছিলেন, ওটাকে মন্দিরটাকে ঠিক মন্দিরটা তখনকার মতন করে সংস্কার করার জন্য। কিন্তু হয়েছিল যেটা, সরকারের নিয়ম অনুযায়ী একটা বিজ্ঞাপন হয়েছিল, এই মন্দিরটি সংস্কার করা হবে, কে কি আপনারা সব রেট জমা দিন। সব থেকে কমে যে রেট জমা দিয়েছে তাকে দিয়ে কাজ করানো হয়েছে। এইরকম করে যেটা সমস্যা হয়েছে, বা সেই সময় যেগুলো সংস্কার হয়েছিল, অনেক কটা সংস্কার হয়েছিল, কিন্তু বারদুয়ারি, কঙ্কালেশ্বরী মন্দির, সর্বমঙ্গলা মন্দির, কার্জন গেটের চার্চ, কাঞ্চননগরে জোড়বাংলো মন্দির, কাঞ্চননগরে বিষ্ণু মন্দিরটা, মানে কঙ্কালেশ্বরী কালীর সামনে দিকে মন্দিরটা আছে, এরকম প্রচুর কাজ হয়েছিল। এবং তখন আমি এইগুলোর বিরুদ্ধে কথা বলেছিলাম, এই কাজগুলোর ভুলগুলো বলে। এইটা নিয়ে একটু পড়াশোনা আমার আছে, এটা সংস্কার নিয়েও পড়াশোনা একটু আছে আমার, মানে সেই জায়গা থেকে ভুলগুলো কি হচ্ছে করা উচিত। যেমন বলি, বারাদুয়ারি বা কঙ্কালেশ্বরী কালী বা মানিকচাঁদ তোরণ সংস্কার করার সময় সিমেন্ট দিয়ে প্লাস্টার করা হয়েছে। এগুলো আজ থেকে 250-300 বছর আগেকার চুনসুরকির গাঁথনি। চুনসুরকির গাঁথনির ওপরে সিমেন্ট দিয়ে প্লাস্টার দিলে যেটা হবে, বৃষ্টির কোনো জায়গায় একটু পুঁটো দিয়ে জল ঢুকলে চুনটা জল পেয়ে ফুলবে, সিমেন্টটাকে ফাটিয়ে দেবে, ওটা আবার খসে পড়ে যাবে। তার থেকেও ভয়ঙ্কর কাজ হয়েছিল মানিকচাঁদ তোরণে, মানে যেটা সোনাপটির ভেতরে যে গেটটা, খান্নাদের বাড়ি গেট, ওটার মাঝখানটা বিম দেওয়া হয়েছিল কেটে। চুনসুরকির মধ্যে বিম কিন্তু এরকম জায়গায় খুব ভয়ঙ্কর, মানে জনগণের জায়গায়। কেন বলছি, চুনসুরকির সঙ্গে কোনোদিনও সিমেন্টের বিমটা আটকাবে না একসাথে, মানে ধরে থাকবে না, ওটা ফেঁপে থাকবে, এবং কোনোদিন ওই বিমটা ধুম করে রাস্তায় পড়বে কারো ঘাড়ে, অনেক মানুষ বিপজ্জনক। ওটা ধরে রাখার জন্য করেছে, কিন্তু ওটা বৈজ্ঞানিক পদ্ধতি নয় একেবারে। ওটা একটা কার্ভ করা ছিল, মানে আগে যেন ইট দিয়ে দিয়ে সাজিয়ে সাজিয়ে টোল করা হতো একটা, সেটা ছিল, সেটা কেটে দিয়ে ওটাকে বিম করে সোজা করে দেওয়া হলো, দিয়ে ওটাকে সংস্কার করে দেওয়া হলো। এটা তাৎক্ষণিকভাবে খুব তাড়াতাড়ি কাজটা হলো, কিন্তু এটা ভবিষ্যতের জন্য ওই গেটটাই নষ্ট হয়ে গেল আসলে। যতদিন ওই প্লাস্টারটা দেখা যাচ্ছে পুরো ভালো লাগছে, রং চং করছে, কিন্তু আসলে ভেতরে ক্ষতি হয়ে গেছে, ধ্বংস করে দেওয়া হয়েছে। খসে পড়বে, তাই বলে আগেকার কিছু অংশ নিয়েও খসে পড়বে। কত করে না, ওই পুরো বিমটাই তো পড়ে যাবে যখন প্লাস্টারটা নষ্ট হয়ে যাবে। ওই বিমটা ওখান থেকে আস্তে আস্তে নড়বে, নড়তে নড়তে দুম করে পড়বে ওটা, যদি না ঠিক মতো সংস্কার তখন করা যায়। তুমি যখন ওটা সংস্কার করার চেষ্টা করছো, সংস্কারে মানসিকতা করতে হবে। বারোদুয়ারি একটা 300 বছরের পুরনো গেটকে সিমেন্ট দিয়ে প্লাস্টার করা হয়, সে টিকবে না 30 বছর, 30 বছর করবো বলে করা নয়, মন থেকে করতে হবে। এবং তারপরে করেও একটা অ্যাবনর্মাল রং করে দেওয়া আর কি, মানে একটা চকলেট রং করে দেওয়া হলো, 30 মাইল দূর থেকে দেখতে পাওয়া যাবে, কমলা রং করে দেওয়া হলো, এরকম করা হচ্ছে সংস্কারের ক্ষেত্রে। এগুলো থেকে, মানে এগুলো দেখলে ওর প্রাচীনত্বটাকে রক্ষা করতে হবে। একটা কাজ এটা করাতে পেরেছিলাম ঠিকঠাক,
এটা হচ্ছে দিগনগরের চাঁদনিটা। আচ্ছা, যে ওইটার সঙ্গে যুক্ত ছিলাম প্রথম থেকেই। ওরা ভিডিওর উদ্যোগে ওটা হয়েছিল। মানে একটা প্রশাসন যদি চেষ্টা করে একটা কাজ যে কিভাবে করা যায় ইচ্ছা করলে, কিরকম ইন্টারেস্টিং শোনো, দিগনগরের চাঁদিটা কেমন করে সংস্কার হয়েছে শুনলে অবাক হয়ে যাবে। ওটা গভর্নমেন্টের হেরিটেজ কমিটির পয়সায় হয়নি, আচ্ছা, কোনো গভর্নমেন্টের কোনো পয়সাও আসেনি, শুধু ভিডিওর শুভেচ্ছা এবং ভালোবাসায় হয়েছে। কিভাবে হয়েছে? ভিডিও 100 দিনের কাজটাকে ছাড়লো। কিভাবে না, চাঁদনির পুকুরটাকে খনন করতে হবে, বুঝতে পেরেছেন? পুকুরটা প্রথম খুঁড়িয়ে দিল 100 দিনের কাজ করে। 100 দিনের ফান্ড থেকে হলো, কিন্তু একটা ভালো কাজ হয়ে গেল। আর সংস্কারটা হলো একটা অন্য ফান্ড থেকে, মানে মন্দির সংস্কার বলে নয়, নিজ গৃহ নিজ ভূমির একটা ফান্ড ওখান থেকে দিয়ে সেই কাজটাকে তৈরি করা হয়েছিল। এবং তার থেকে বড় কথা, চুনসুরকির কাজটা চুনসুরকি যায় থাকে, মুর্শিদাবাদের একটা পুরো টিমকে নিয়ে আসা হয়েছিল 1 বছরের জন্য। ওখানে থাকা খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল, 1 বছর ছিল ওরা। আচ্ছা, কেন বলছি, কেন থাকতে হয়? এই যে টেরাকোটার যে মাটি, টেরাকোটা মাটিটা কিন্তু নর্মাল মাটি থেকে হয় না। তুমি দেখবে যে টেরাকোটা, তুমি যে কোনো মন্দিরে, নাম করে বলছি না, বর্ধমানে বড় বড় মন্দিরে তুমি টেরাকোটার কাজ আছে, নাম করা সেরা মন্দিরে, দেখবে যে পুরনো টেরাকোটাটা ঠিক রয়েছে, আর নতুন টেরাকোটাটা দিয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে যাচ্ছে। কেন? পেছনে কারণ আছে, সেটা জানতে হবে কেন। টেরাকোটা মাটিটাকে 1 বছর ধরে তৈরি করতে হয়। কিভাবে? একটা জায়গাতে মাটিটা ফেলে রাখা থাকবে, তুলে নিয়ে এসে বৃষ্টির জল পড়বে, বৃষ্টির জল পড়ে ভেতর দিয়ে জলটা কেটে যাবে, ভেতরে নুনটা বেরিয়ে যাবে, যেটা 1 বছর ধরে নুন মারতে হবে। একটা পুরো বর্ষাকাল খাওয়াতে হবে মাটিটাকে। যদি না খাওয়ানো হয়, নুনটা থেকে যাবে, আর নুনটা থেকে গেলে তাড়াতাড়ি গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। আচ্ছা, তো ওই যে বললেন মুর্শিদাবাদ থেকে চুনসুরকির মিস্ত্রি আনা হয়েছিল, ওই ধরনের মিস্ত্রি এখনো পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, ওরকম 8-10টা টিম এখনো আছে। আচ্ছা, যারা একদম 250-300 বছর আগেকার কাজটাই করবে। বাহ, এটা যেটা, এবং ওটার জন্য টাইমটা এবং পয়সাটা, ওই যে 1 বছর রাখতে হলো ভিডিওর পয়সায় ওদেরকে, তা খরচা আছে একটা। আর বর্ধমানে কার্যনগর কালী মন্দিরে কি করলো, একটা স্থানীয় একটা রাজমিস্ত্রিকে কন্ট্যাক্ট করলো, রাজমিস্ত্রিকে রাখা খাওয়ার পয়সা কিছু লাগলো না, আর সে ওই মিস্ত্রি ধরে এসে মারলো আর প্লাস্টার মারলো, শহরের লোককে চাষ করতে পাঠিয়ে দেওয়া হলো আর কি। হ্যাঁ, তাও ওরকম হবে কাজটা। কাঞ্চনগরের মন্দিরটার যে মূল নামটা ছিল সত্যেশ্বর মন্দির, মাঝখানে স্টোনটা ছিল, এখন আর নেই, দেখবে আমার ছবি তোলা আছে, দেখাবো। মন্দিরটার যে নামকরণ করা হয়েছিল, সে নামকরণটাই তুলে ফেলে দিয়েছে, দিয়ে টালি লাগিয়ে দিয়েছে। এবার আজকে যে ছেলেটা কাজ করছে নতুন, আমি 98 সালে গেছি, তখন ছিল, ছবি তুলেছি। আজকে যে ছেলেটা নতুন কাজ, আজকে তুমি যদি যাও, তুমি কি জানতে পারবে না যে এটা মন্দিরটার নাম ছিল আলাদা? মানে ইতিহাসটাই তো থাকলো না গো। একদম পুরো যেটা হচ্ছে আজকালকার দিনে, দামি টালি নিয়ে এসে বসিয়ে দেবে, চকচক করছে, পা পিছলে যাচ্ছে একদম। ওগুলো করলে মন্দিরটার 400 বছরের মন্দির থাকে না, ওটা নতুন তৈরি বাথরুমের মতো দেখতে লাগে। সেই করা হচ্ছে সংস্কার। আচ্ছা, একটা জিনিস জানতে খুব ইচ্ছা করছে, এই যে বিভিন্ন জায়গায় আপনি গেছেন, বিভিন্ন আমরা বইপত্র পড়েছি বা ইদানিং যে সমস্ত ফেসবুক পোস্টগুলো দেখি আর ওখানে অনেক কিছু পাই, তো বিভিন্ন জায়গায় গিয়ে মানে এমন কোনো অভিজ্ঞতা হয়েছে যেটা অনভিপ্রেত, মানে খুব মজার বা খুব ভয়ের, বা যেটা হয়তো আপনি আশা করেনি এরকম কিছু একটা ঘটলো, এরকম কখনো মুখোমুখি হয়েছেন? আমি দক্ষিণ বঙ্গের অনেক কটা জেলায় ঘুরেছি, মানে দিনের পর দিন ঘুরেছি বলতে গেলে। একটা সময় তো গোপীবাবু আর আমি একটা রাঢ়বঙ্গের উপর কাজ করছিলাম, একটা জেলায় গিয়ে 8 দিন 10 দিন করে থেকেছি। এর 2010 সালের গল্প। আচ্ছা, 2010 সালে পশ্চিম মেদিনীপুর গেছি আমরা, 7 দিনের জন্য ছিলাম। দুটো ভালো ভালো অভিজ্ঞতার কথা বলি। পশ্চিম মেদিনীপুরে সবকটা ব্লকে, যাকে হিন্দিতে বলে চপ্পা চপ্পা ঘোরা আর কি, ঘুরেছিলাম। মানে আমি খুব মজা, একসময় পড়াতাম তো প্রচুর, তো ইউনিভার্সিটির প্রচুর ছাত্রছাত্রী আসতো দূর দূর থেকে। তা আমি এত রাস্তাঘাট চিনতাম অন্য জেলার আর কি। এবার কোনো ছাত্রকে বললাম কোথা থেকে এসছো পড়তে, বলছে স্যার পুঞ্চা থেকে। আজ পুঞ্চা থেকেই না তোমার কোনো অন্য গ্রাম আছে, ঠিক করে বলো জায়গাটার নাম। বলে না স্যার পুঞ্চার কাছাকাছি অমুক গ্রাম। আমি হ্যাঁ, আমি তোমার গ্রামটার নাম জানতে চাইছি, তোমার বাবার নামই জানতে চাইছি, তোমার পাশের বাড়ি খুব নাম করা বাবার নাম নয়। তো তোমাদের গ্রামে ওই অমুক পুজোটা হচ্ছে? বলছে হ্যাঁ স্যার, আপনি জানেন পুজো হয়? হ্যাঁ, আমি গেছি তো তোমাদের গ্রামে, অমুকের কাছে গেছি। তোমার তা চমকে যেত তারা আর কি, এই পুরুলিয়ার পুঞ্চা গ্রামে স্যার কি করে গেল, ব্যাপারটা এরকম আর কি। বা মেদিনীপুরে কোনো একটা ছেলে এসছে, তুম করে তাকে বলেছি হ্যাঁ তমলুক থেকে এসছে, তমলুক থেকে 7 নম্বর ওয়ার্ডে থাকে বলছে, সে এখন ঝাড়গ্রাম কলেজে পড়ায় ছেলেটা। তো 2007-এর গল্প।
দিয়ে আমাকে বলছে স্যার আমি এরকম তমলুক থেকে এসেছি। দিয়ে আমি বললাম এই বইটা নিয়ে যাও তো, তুমি প্রণববাবুকে একটু দিয়ে দেবে। প্রণববাবু মনে হচ্ছে প্রণব বাহুবলীন্দ্র, ওখানকার যারা জমিদার ছিল, এখন রায়া ছিল, ওই হ্যামিল্টন স্কুলের সামনে বাড়ি আর কি ওদের। তো উনি বলছে প্রণববাবু স্যার, কোন প্রণববাবু? তো বাহুবলীন্দ্র বলছে স্যার আপনি চেনেন? হ্যাঁ কারে চিনব না, এটা দিয়ে দিও একটু। তা ওকে অবাক হয়ে গেছে যে মেদিনীপুর থেকে আমি এসেছি স্যার, আমার পাড়ার লোককে চেনে, ব্যাপারটা এরকম আর কি। তো এরকম খুব মজা হতো আর কি এগুলো। তা এবার একটা মজার কথা বলি, আমি 2010 সালে যখন পশ্চিম মেদিনীপুরে যাই, ঠিক তার মাসখানেক আগে সেই সময়ের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের গাড়ির তলায় বোমা ফেটেছিল, ভাদুতলার মোড় জায়গাটার নাম। এটা হচ্ছে মেদিনীপুর শহর থেকে, মানে আমাদের শহর থেকে গাংপুর যতটা দূরত্ব এতটা দূরত্ব। মেদিনীপুর শহরের মোড়ে আর 4 রাস্তার মোড় আছে, যেখান থেকে 4 দিকে রাস্তা চলে যাচ্ছে, একটা বর্ধমানের দিকে আসছে ঘাটাল হয়ে, ওইটা একটা ঘুরে গিয়ে ঝাড়গ্রামের দিকে যাচ্ছে। ওই যে ঝাড়গ্রামের জঙ্গলের দিকে যে রাস্তাটা যাচ্ছে, ওখানের দিকে মিনিট 5-7 পরে ভাদুতলার মোড়। তা স্থানীয় ওখানকার চিন্ময় দাস বলে একজন লেখক আছে মেদিনীপুর, এখনো বেঁচে আছেন, বয়স্ক মানুষ। উনি আমাদের সঙ্গে পথপ্রদর্শক, আমরা কি করতাম স্থানীয় একজনকে নিয়ে নিতাম, পরিচিত গবেষককে, কারণ সে শর্টকাটগুলো বলতে পারে, কোনটা কোনটা দেখতে হবে বলে দিতে পারে, এগুলো সুবিধা হয়। তা ভাদুতলা মোড়টা পেরোলাম, পেরিয়ে গিয়েই একটা ডান দিকে একটা গ্রাম আছে, ঠিক ভাদুতলা মোড়টা পেরিয়েই ডান দিকে একটা গ্রাম আছে। তা এরকম আর কি, যে গ্রামটা প্রথম ঢুকলাম যখন, তখন আর ওই ভাদুতলা মোড় থেকে রাস্তাটা 10-15 মিনিট গেলেই ঝাড়গ্রাম মোড়, ওখান থেকে দুটো রাস্তা ঢুকছে, একটা জঙ্গলের দিকে ঢুকে যাচ্ছে, যেখানে তখন মাওবাদীদের উৎপাত চলছে প্রচন্ড রকমের, পুলিশ মাওবাদী ঝামেলা চলছে, ওদিকে যাওয়া যাবে না আর কি। আর তার ঠিক 10 মিনিট আগে আমরা আছি আর কি, সেই গ্রামটা গেছি। তা আমাদের যে গাড়িটা ছিল সেটা গোপীবাবুর গাড়ি, দিল্লির নাম্বার ছিল। হঠাৎ গ্রামের লোকজন আমাদের ঘিরে নিল, বাইরের গাড়ি ঢুকেছে, বাইরের গাড়ি, তখন বহিরাগত আর কি, বাইরের গাড়ি ঢুকেছে, দিল্লির গাড়ি। হ্যাঁ, যাই হোক সেসব গোপীবাবু আবার ফোন টোন করলো অজয়বাবুকে, সেই সব যোগাযোগ তৈরি হলো আবার, দিয়ে জানা গেল যে না এসব বদমাস লোক নয়, এখানকারই লোক। সেই গ্রামটাতে একটা সিনি ঠাকুর আছে, সিনি ঠাকুর মানে 7 বোন। এটা খুব ইন্টারেস্টিং। এখান থেকে তুই বেরো বর্ধমান থেকে, আরামবাগ পেরিয়ে চন্দ্রকোনা ঘাটাল হয়ে মেদিনীপুর শহর ঢুকছো, এই আরামবাগ থেকে ঘাটাল পর্যন্ত যেখানে ফিল্ম সিটিটা তৈরি হয়েছে, এই যে জায়গাটা, এই এলাকায় একটা দেবতার পুজো হয়, যেটা তুমি কোথাও করে দেখতে পাবে, সেটা ভীম ঠাকুর। প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে অন্ধকারে তুমি গাড়ি করে লাইট নিয়ে যাচ্ছ, বিরাট মূর্তি দাঁড় করানো আছে, সেই 4 তলা 5 তলা সমান লম্বা, অত বড় বড় মূর্তি দাঁড়িয়ে আছে এরকম ভীম ঠাকুর। মানে অন্ধকারে দেখলে তো অন্ধকার ভয় লেগে যাবে। সন্ধ্যের দিকে যদি আসো তুমি, হঠাৎ রাস্তা মোড়ে ঘুরছে, দাঁড়িয়ে আছে বিরাট চেহারা নিয়ে, অসুরের মতো ভীম ঠাকুর। এই এলাকাটা ভীম ঠাকুরের রাজত্ব বলতে পারো তুমি। আবার ঠিক তুমি যে মেদিনীপুর ঢুকে যাচ্ছ, ওখানে সিনি ঠাকুরের রাজত্ব, মানে এক একটা এলাকায় না এক একটা দেবতার রাজত্ব, কিন্তু যেমন তোমার বর্ধমানে ধর্মরাজের রাজত্ব, তো ওখানে সিনি ঠাকুর মনে হচ্ছে 7 বোন, 7টা পরপর পাথরের মূর্তি, বিভিন্ন রকম বিভিন্ন জায়গায়। তো ওইখানে গিয়ে একটা সিনি ঠাকুরের যা থান আছে, তোমাকে বলছি এখনো বললে খুব ভালো লাগছে। যেই গিয়ে দাঁড়ালাম না, আমার গায়ে লোম দাঁড়িয়ে গেল। কেন? আরে বাপরে, এই মূর্তিটার ছবি আমি বিনয় ঘোষের বইয়ে দেখেছি, এইটা মীর কামিলের বইয়ে দেখেছি, এটা অমুকের বইয়ে তমুকের বইয়ে, এই মূর্তিটা সবাই এসে তার মানে গ্রামে, মানে সেই দেখা মূর্তিটা সবার বইয়ে দেখতাম, এই মূর্তিটার ছবি, সেখানে পৌঁছে গেছি আমি, মানে অন্যরকম রোমাঞ্চ, দারুণ লাগে। তারপর এরকম আরো একটা ঘটনা বলছি। তারপর ওখান থেকে আবার গেলাম একটু পরে আমাদের ওই আমাদের রানী শিরোমণির মন্দির, আচ্ছা, চুয়ার বিদ্রোহের নেত্রী। ভারতীয় ইতিহাসে একটা আমাদের বাঙালির খুব দুর্ভাগ্য, জানো তো, ভারতীয় ইতিহাসে প্রথম নারী বিপ্লবী যদি কাউকে বলো, তাহলে সেটা হচ্ছে রানী শিরোমণি। তিনি চুয়ার বিদ্রোহ করেছিলেন 1790-এর দশকে। আর আমরা কৃতিত্ব দিক আগে, তার থেকে 70 বছর পরে ঝাঁসি রানীকে। বাঙালিরা এখানেই ব্যর্থ, নিজেদেরকে তুলে ধরতে পারেনি। যে ইংরেজদের সঙ্গে প্রথম লড়াই করেছিল মহিলা, সে বাঙালি ছিল, সেটা রানী শিরোমণি, চুয়ার বিদ্রোহের নেত্রী, যিনি 11 বছর জেলও কেটেছিলেন। ওই জন্যই তো, কিন্তু তার থেকে 60 বছর পরে মহাবিদ্রোহের সময় 1857 সালে ঝাঁসি রানী নাকি প্রথম ছিল, অনেক ওই জন্যই তো বাঙালিদের কাংড়ার জাতি বলা হয়। না, এটা খেয়াল করার, নিজেদের কৃতিত্বগুলোকে তুলে ধরতে পারে না, নিজেদের ভালোটাও নিজেরা বোঝে না। আবার একই ঘটনা তোমাকে আরেকটা বলে জীবনে অবাক হয়ে যাওয়া আরেকটা ঘটনা ঘটেছিল। এক সময় আমি বেহুলা নদীর খাত নিয়ে পড়াশোনা করছিলাম। তো বেহুলা নদীটা নিয়ে একটা গল্প আছে, যে চাঁদ সওদাগরের বউ বেহুলা এখান দিয়ে গেছিল এই নদী দিয়ে, তা সেই হিসাবে বেহুলা নদীটার নাম হয়েছে। তা আমি একদম কসবা চম্পাই, যেখানে চাঁদ সওদাগরের বাড়ি বলা হয়,
উজানিনগর, যেখানে বেহুলার বাপের বাড়ি বলা হয়, সব ঘুরেছি। তো ওখান থেকে নদী বরাবর জায়গাগুলো আমি সার্ভে করছি। যেমন এই দেখবে শক্তিগড়ের কাছে আছে কাঁদর সোনা বলা হয়, ওখানে বেহুলা নদীতে বেহুলা কানের সোনার ফেলে দিয়েছিলেন, যেহেতু বিধবা হয়ে গেছেন বলে, এই জন্য কাঁদর সোনার নাম এসে বলা হয়। তা আমার অবাক লাগতো যে এই বেহুলা নদী বলা হচ্ছে ঐতিহাসিক তত্ত্ব কি আদৌ সত্য না, এর গাল গল্প। এরকমই নদীর ধারে ধারে বেহুলা নদী যেখানে যেখানে আছে, যেখানে যেখানে যাওয়া যাবে, আমি যাচ্ছিলাম মাঝে মাঝে। এরকম করতে করতেই আমি উদয়পুরে পৌঁছে যাই। মানে ওই যে বৈদ্যপুরের কাছে একটা ওই মন্দির আছে, যেটাকে জগৎগৌরী বলা হয়, বিখ্যাত। তো জগৎগৌরী মন্দিরে গেছি। জগৎগৌরী নদী, ওটা কিন্তু বৈলা নদীর কাছেই। আচ্ছা, আমি এবার গল্পটা পড়েছিলাম যে এইখানে কাছাকাছি কত বেহুলা এসেছিলেন, এখানে এসে দেখা হয়েছিল ওই সেই নেতাপানির সঙ্গে, এবং স্বর্গে উঠে গেছে, এবং গল্প লোকে লিখেছে। এই জন্য ওই এলাকাটা আমি সার্ভে করছি। তো ওই জগৎগৌরী মন্দিরে গেছি, দিয়ে সব কথাবার্তা ব্রাহ্মণের সঙ্গে বলতে বলতে এই মূর্তিটা একটু ফুলগুলো সরান না, ছবি টবি তুলবো। দিয়ে মূর্তিটা ছবি টবি তুলতে গিয়ে দেখছি ওটা মনসা মূর্তি নয়। আচ্ছা, আমি যেটা কিসের মূর্তি? পাথরের মূর্তি, কিন্তু মহিলা পাথরের মূর্তি। বলছে এটা বেহুলা মূর্তি। তুই ভাবতে পারবে না সেই মুহূর্তে আমার কি, আমি পৃথিবী থেকে পাটা সরে যাচ্ছে মনে হচ্ছে। মানে এতদিন ধরে ঘুরছি বেহুলার কোনো একটা সূত্র খুঁজবার জন্য, গিয়ে দেখলাম যে ওখানে বেহুলার মূর্তি পুজো হয়, এবং ওর পাশাপাশি 3খানা গ্রামে বেহুলা মূর্তি পুজো হয়। তাই যে লোককথাটা এতদিন ধরে শুনছিলাম, সেটা একবারে ফালতু নয়, সেটা একটা ভিত্তি পাওয়া গেল, একটা ভিত্তি কিছু আছে। এবং কাছেই আছে, যেখানে তোমরা জানো আমাদের স্বপন দেবনাথ, যেখানে মাছ উৎসব করে, ওটা নাম হচ্ছে চাঁদের বিল, বলা হয় চাঁদ সাদা করে ওখানে পুকুর ছিল, বুঝতে পেরেছো? তা কাছাকাছি সব, মানে এই যে সূত্রগুলো আর কি, যখন জানতে পারি তখন খুব স্টান্ট লাগে, যে অবাক করে ব্যাপার। এটি মানে তোমাকে তো খুঁজছিলাম এরকম ব্যাপার আর কি, এখানে তুমি আছো, এরকম ব্যাপারটা আর কি, এরকম হয়েছে মাঝে মাঝে আর কি। বাহ, আর কি অনেক কিছু লিখেছেন, কয়েকটা বই এখানে রয়েছে। বইগুলো প্রথম কথা তুলে আমাদের দর্শকদের যদি এবার প্রচ্ছদগুলো দেখান এক একটা করে। আমি ছোট থেকেই তো লেখালেখি খুব অভ্যাস ছিল, জানো। আর প্রথম দিকে অনেক পাঠ্য বই লেখার একটা প্রবণতা ছিল ছাত্রছাত্রীদের জন্য। তো প্রথম দিকে আমি 3টে শর্ট কোশ্চেনের বই এবং 2টো পাঠ্য বই অনার্স লেভেলে লিখেছিলাম, 5টা টোটাল। এটা 2010-এর আগে পর্যন্ত। আচ্ছা, 2010 থেকে আমি গবেষণা গ্রন্থ দিকে জোরটা দিই আরো বেশি করে, যে বই করতে হবে, অনেক প্রবন্ধ লিখলাম। সেই সময় থেকে এখনো পর্যন্ত আমি টোটাল 21টা বই লিখিত এবং সম্পাদিত প্রকাশ করতে পেরেছি। আচ্ছা, তোমাকে যেটা বললাম, কাজগুলো কিন্তু আমার সব কিন্তু ইউনিক, অন্য জেলায় হয়নি, এটা গর্ব করে বলতে পারি। এখন বর্ধমান জেলার নারী ইতিহাসের সন্ধানে শুধু জেলার মেয়েদের নিয়ে বই এখনো কোনো জেলায় হয়নি এই মুহূর্তে। বর্ধমান জেলার বৌদ্ধ ঐতিহ্যের সন্ধানে 2012 সালে করেছিলাম। বর্ধমান জেলার ঘাটের কথা, ঐতিহ্য এবং তার সংরক্ষণ, পটভূমি বর্ধমান, হেরিটেজ নিয়ে এটা বইটা। বর্ধমান শহরের বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের সামাজিক ইতিহাস, এই বইটি। এটি মূলত আমার পিএইচডি গবেষণার 2টি অধ্যায় বাদ দিয়ে বাকি অংশটা, কারণ 2টি অধ্যায় থিওরির ছিল আর কি, সেই থিওরি অধ্যায় 2টো বাদ দিয়ে দিয়েছি। সাধারণ পাঠকের ওটা ভালো লাগবে না বই করতে গেলে, সেই জন্য এটাকে আমার পিএইচডির মূল বইটা আর কি করার চেষ্টা করেছি। আচ্ছা, এই বইয়ের প্রচ্ছদগুলো একবার যদি দর্শক। হ্যাঁ, এরপর বলে দিই, আমি প্রেমচন্দ্র তর্কবাগীশ কিনে একটা ভালো কাজ করেছিলাম। প্রেমচন্দ্র তর্কবাগীশ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাস্টারমশাই, বর্ধমান জেলার মানুষ, এবং তার বংশধর প্রবীর চট্টোপাধ্যায় আমাদের খুব কাছের মানুষ। প্রবীর চট্টোপাধ্যায়ের সঙ্গে সেই কাজটা করেছিলাম। বর্ধমান জেলার গ্রাম পরিচয় গ্রন্থমালা, গ্রামের ইতিহাসগুলো তুলে ধরার, একটা গ্রামের লোককে দিয়ে লিখিয়ে তুলে ধরার একটা প্রকল্প আমরা নিয়েছিলাম। একটা খণ্ড প্রকাশ করতে পেরেছি, তারপর আর দ্বিতীয় খণ্ডের কাজ চলছে, এখনো বেরোয়নি। আচ্ছা, উগ্রক্ষত্রিয় সম্প্রদায়ের ইতিহাস একটা বই লিখেছিলাম। ফিরে দেখা বর্ধমান বলে একটি বই করেছিলাম আমি এবং প্রবীরদা দুজন মিলে। এটা ওনার কিছু প্রবন্ধ, আমার কিছু প্রবন্ধ একসাথে করে বইটা করা হয়েছিল। বর্ধমান জেলায় জৈন ধর্ম, এটা প্রথম জেলাভিত্তিক জৈন ধর্মের কাজ একটা, এটা করেছিলাম। অ্যাকচুয়ালি এই বইটা আমাকে করোনার সময় কাটাতে কাজে লেগেছিল। পুরো করোনার সময় যখন ঘরে চুপচাপ বসেছিলাম, তখন এই বইটা বসে বসে করেছিলাম। বর্ধমান জেলার পথ পরিচয়, রাস্তাগুলির ইতিহাস, বর্ধমান জেলার, এটা কি সমগ্র জেলার রাস্তাঘাটের কথা আছে? সমগ্র জেলার মূল রাস্তাগুলো সব আছে। আচ্ছা, তারপর বর্ধমান শহর ইতিহাস ও সংস্কৃতি, এটা একটা শহর সংক্রান্ত যে প্রবন্ধগুলো দীর্ঘ 20-22 বছর ধরে লিখেছিলাম, আচ্ছা, সেইটার একটা সংকলন করেছিলাম, সামগ্রিক শহরের ইতিহাস আর কি।
আর তারপর ছিলাম কালীপদ সিংহকে আপনারা সবাই জানেন, রাজ কলেজের অধ্যাপক ছিলেন আমাদের মাস্টারমশাই, বর্ধমান বইমেলার প্রথম সভাপতি। কালীপদ সিংহর শতবর্ষ উপলক্ষে একটি প্রবন্ধ লিখেছিলাম অভিযান সাময়িকীতে, এবং সেটা রিকোয়েস্ট করেছিলেন আমাকে নিরুপম দা যে তুমি এটা লেখো। লেখাটা লেখার পরই কালীপদ সিংহর বহু কৃতি ছাত্র, যারা বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির অধ্যাপক শুধু নয়, অচিন্ত বিশ্বাস ছিলেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন, তিনিও কালীপদ সিংহের ছাত্র। তিনি রিকোয়েস্ট করেন ওনাকে নিয়ে একটা বই করো স্যারকে নিয়ে তোমরা। তো তখন তারই এক কালীপদবাবু আর এক প্রাক্তন ছাত্র রমজান আলী, উনি আর আমি মিলে একটি সম্পাদনা করি। কালীপদবাবুর বাড়ির লোকেরা, ওর মেয়ে এবং জামাই সবাই খুব সহযোগিতা করে। আমরা কালীপদবাবুকে নিয়ে একটা বই করি। শহরে একজন বিশিষ্ট মানুষ, আমার পাড়ার মানুষ, আমি দেখেছি তাকে। পাড়াপুর পূজা কমিটির সুবিনিরে তার লেখা নিয়ে যেতাম প্রতি বছর আমি এসে, খুব মনে পড়ে। তা সেটা করতে পেরে খুব ভালো লেগেছিল। আমাদের পাড়ার একটা বিশিষ্ট মানুষ কেনার কিছু বই করেছি। তারপর বাঙালির বিলেত বৃত্তান্ত, আসলে বিলেত ভ্রমণের বিভিন্ন যে সময় যে বিলেতে বাঙালিরা গেছে সেই নিয়ে একটি বই করেছিলেন যুগল মুখোপাধ্যায় বলে এক ভদ্রলোক। তিনি বইটা সম্পাদনা করিয়েছিলেন আমাকে দিয়ে, সেটা বেরিয়েছিল। বর্ধমান জেলার নদ নদী নিয়ে একটা বই করেছিলাম। তারপর এক বিস্মৃত পণ্ডিতের গল্প, এটা তারানাথ তর্ক বাচস্পতির জীবনী, বাংলার বিশিষ্ট পণ্ডিত। ইনিও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে একসাথে সংস্কৃত কলেজে পড়িয়েছেন। তারপর বর্ধমান ইতিহাসই ঐতিহ্য, এই বইটি, এটা আসলে বর্ধমান জেলার ইতিহাস। বর্ধমান জেলা সংক্রান্ত যে শহর সংক্রান্ত প্রবন্ধগুলো সংকলন করেছিলাম, জেলা সংক্রান্ত যে প্রবন্ধগুলো লিখেছিলাম সেটা এক জায়গায় করার চেষ্টা আর কি। তারপর করেছিলাম একটা কাজ, সেটা হচ্ছে বিশালাক্ষী দেবী নিয়ে। বিশালাক্ষী দেবী বর্ধমান জেলার কথা আছে, তারপরে একটা বই। তারপর অঙ্গভঙ্গ কলিঙ্গে বৌদ্ধ ঐতিহ্য সংস্কৃতি বলে একটি বই, থিওজফিক্যাল সোসাইটির উদ্যোগে এটা হচ্ছিল কাজটা। সেটা সম্পাদনার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছিল, এবং ওরা থিওজফিক্যাল সোসাইটির বর্তমান যিনি সেক্রেটারি মধুশ্রী চৌধুরী, তিনি দায়িত্ব দেন, এবং সেই বইটি সম্পাদনা করি আমি, এবং পরবর্তীকালে সেটি প্রকাশিত হয়। অনেকের লেখা আছে এর মধ্যে, বাংলার বিভিন্ন জায়গায় বৌদ্ধ ঐতিহ্য নিয়ে প্রতিটি জেলা ভিত্তিক আলাদা আলাদা প্রবন্ধের সংকলন। তারপর করেছিলাম এইটা রাঢ়বঙ্গের ইতিহাস ও সংস্কৃতি, লোক সংস্কৃতি। এটা আমি এবং একজন বিশিষ্ট লেখক যুগল মুখোপাধ্যায় যৌথভাবে লিখেছি বইটা। এটা অতি সম্প্রতি বেরিয়েছে। আরেকটি কাজ করেছি লোকায়ত রবীন্দ্রনাথ বলে, রবীন্দ্রনাথের সঙ্গে যে লোক সংস্কৃতির সম্পর্ক সেই নিয়ে একটি আমরা সেমিনার করেছিলাম। রবীন্দ্রনাথের জন্ম 150 বছর উপলক্ষে রবীন্দ্র ভবনে হয়েছিল। বহু বিশিষ্ট মানুষকে, পল্লব সেনগুপ্ত, পবিত্র সরকার ইত্যাদি সব বিশিষ্ট বক্তারা ছিলেন, তাদের প্রবন্ধগুলির সংকলন আর কি। এই কাজগুলো হচ্ছে 21টি কাজ আমি এখনো পর্যন্ত করতে পেরেছি। এখন বর্ধমান জেলার হাট বাজার নিয়ে একটা কাজ চলছে। মানে আগামীতে ওটা প্রকাশ হবে? হ্যাঁ, খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে। সেটা নেক্সট কাজ হিসেবে বলা যেতে পারে। আর একটা প্রবীর দা এবং পরেশ দার সঙ্গে যৌথভাবে একটি প্রবন্ধের সংকলন কাজ চলছে। আচ্ছা, এবার আপনার কাছে একটা প্রশ্ন আমার বিশেষ। আপনি যেহেতু এই মন্দির নিয়ে কাজ করছেন বা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত, ধরুন আধুনিক এখন আমরা যে সময়ে রয়েছি আর কি, এই সময় দেখতে পাই পুজো নিয়ে একটা খুব মাতামাতি, মানে মাতামাতি বন্ধ হোক এটা বলতে চাইছি না, আনন্দ উৎসব তো থাকবেই। মানে আমার যেটা মনে হয় আর কি, যে এই অতিরিক্ত যে খরচটা একটা অস্থায়ী মণ্ডপকে কেন্দ্র করে, এই খরচটা না করে পুজোটা পুজোর মতো হোক, ভক্তিটা থাক, শ্রদ্ধা থাক, ওই খরচটাই যদি স্থায়ী মন্দির তৈরি করা যেত তাহলে কি আঞ্চলিক ইতিহাসটা সংরক্ষণ আরও বেশি হতো না? এই বিষয়ে আপনার পাড়া দুর্গা পুজোর সঙ্গে আমি নিজে ব্যক্তিগতভাবে দীর্ঘদিন যুক্ত ছিলাম। পাড়াপুর পূজা কমিটির যে পুজোটা হয়, বর্ধমানে খুব পুরনো পুজো জানো, 1988 সাল থেকে প্রায় বছর 5-7 আগে অব্দি যুক্ত ছিলাম। প্রায় 5-6 বছর সুবিনির সেক্রেটারি ছিলাম ওখানকার। তারপর ক্যাশিয়ার ছিলাম 3 বছর, 1 বছর সেক্রেটারি ছিলাম। আমি যে সময় পুজো করেছি 2000 সাল পর্যন্ত, এ সময় পুরো চাঁদা বেসড পুজো আর কি। মানে বিজ্ঞাপনের যুগ তখন তেমন আসেনি। বোরোলিনের একটা বিজ্ঞাপন আসতো মিউনিসিপ্যালিটির সামনে যে বিল্ডিংটা আছে জর্জ টেলিগ্রাফে, ওর চারিদিকে বড় বড় বিজ্ঞাপন লাগিয়ে দিয়ে যেত, নিজেরাই লাগিয়ে দিয়ে যেত, নিজেরাই খুলে নিত, শুধু চাবিটা আমরা খুলে দিতাম। ওইটা হাইয়েস্ট বিজ্ঞাপন 2000 টাকা তখনকার দিনে। সেই সময়কার আমি ক্যাশিয়ার, 3 লক্ষ টাকা চাঁদা তোলা হতো। ঠিক আছে, বাড়ি বাড়ি গিয়ে, দোকানে দোকানে গিয়ে 5 টাকা 5 টাকা করে 3 মাস পুরো টাইম দিতে হয়। গায়ের রংটা চেঞ্জ হয়ে যায়, জামার রংটা চেঞ্জ হয়ে যায়, যে 3-4 জন পুজো করে আর কি। মানে সে নীল জামা পরে শুরু করলে শেষে থেকে সাদা সাদা হয়ে গেছে জামাটা, প্রত্যেকেরই হতো, যেহেতু 3 জন পরিশ্রম করতো।
এবং তখন আমাদেরকে তখন ওই লোক নির্ভর ছিল না, মানে তখন হতো কি প্যান্ডেলের গায়ে ওই শোলা দিয়ে কেটে বিজ্ঞাপন লাগানো হতো, সেগুলো ক্লাবের ছাত্রদেরকে উঠে উঠে লাগাতে হতো। তখন লোক জড়ো হয়নি এত, মানে সব বিষয়ে এক্সপার্ট লোক দায়িত্ব দিয়ে দিলে সেই সপ্তাহ করে দিয়ে চলে গেল, এরকম ছিল না। ষোলাওয়ালা এসে কাটতো, একটা করে ছেলে আমাদের পাড়াতে পিন্টু, গোপাল, ছেলেগুলো পারে মানে উঠতে উঠলো, লাগালো, বাড়ির সরস্বতী পুজো করার মতো নিচে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ঠিক হয়েছে কিনা, রংটা পছন্দ হলো না বিজ্ঞাপনের লোকের, সে চলে এসে ওটা চেঞ্জ করো, আবার চেঞ্জ করে নিয়ে লাগানো হলো, সেই ছবি তুলে তাকে দিতে হলো, তবে সে 500 টাকা দেবে, এরকম ছিল। ফ্লেক্স বাঁধতে হবে গোটা আড়াইশো দেওয়ালেতে, ওই সদস্যদের কি বাঁধতে হতো, তখন লোকজন ছিল না তখন, এবং ওই ধরে সব ছাদে উঠে দড়ি দিয়ে দিয়ে বাঁধছে ছেলেটা, এইভাবে তখন পুজো করতে হতো। এবং ওই তোমার টিম দরকার হতো, 10-12 জন ছাড়া তখন একটা পুজো হতো না, তখন সরকারি কোনো ডোনেশন ছিল না, আর একটা গেটে 30,000 টাকা পাওয়া যাবে এরকম সুযোগ ছিল না। গেট কনসেপ্টটা তখন সেভাবে আসেইনি, ঠিক আছে, শুধু সাধারণ লাইট থাকতো, শুধুমাত্র ব্যানার ফ্যানার, আর ওই আমাদের পাড়াপুর যেটা ছিল লাইটিং এর মধ্যে বিজ্ঞাপন, বুঝলেন, লাইট ওই টুনি লাইট দিই, লাইটের মধ্যে হয়তো কোনো লটারি এজেন্সি লিখে দেওয়া হলো, সে বাঁচায় 500 টাকা, 2000 টাকা, 3000 টাকা দিল একটা, এরকম আর কি, এরকমটা ছিল। ফলে বিজ্ঞাপনের কনসেপ্টটা পুরো অন্যরকম ছিল তখন। তা সেই সময় পুজো করেছি, তাহলে প্রচুর পরিশ্রম দিতে হতো, 3 মাস সংসার থাকতো না, মানে এমন ঘটনা ঘটেছে, পাড়ার মধ্যে চাঁদা তুলছি, হঠাৎ করে সে পাড়া তাপসদা বললে, শোন চলে যা, লাইটের গাড়ি তোলা হয়ে গেছে চন্দননগরে, ওরা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, তুই রাস্তা দেখেই নিয়ে আসতে হবে, এখান দিয়ে চলে যা। আমি ওই পাগাজোর থেকে, ফোনের ব্যাপার নেই তখন তো, পাগাজোর থেকে স্টেশন থেকে চলে গেছি, আর মা দুপুর থেকে ভাত নিয়ে বসে আছে, ছেলে এসে খাবে, ছেলে আসছে না, ছেলেটা 11:30টার সময় ফিরছে গাড়ি নিয়ে, এরকম ধরনের পুজো হতো তখন আর কি। সেটা একটা যুগ ছিল, এখন পুজোটা একটা যুগ। তবে একটা জিনিস দেখেছি, খুব বড় পুজো করেছি, 97 সালে আমাদের পাড়ায় যে লাইটিংটা হয়েছিল ক্যাম্পিং গ্রাউন্ড জুড়ে, তা বর্ধমানে আমাদের আগে পরে কেউ করতে পারেনি, এটা গ্যারান্টি একদম। এবং ক্যাম্পিং গ্রাউন্ডের পুরো ভেতরটা লাইট করা হতো, ওই পরিমাণ লাইটের পরিমাণ যেটা ছিল সেটা বর্ধমানে সে সময় কেউ ভাবতেই পারতো না। সেইগুলোর সঙ্গে পুরোপুরি ওতপ্রোতভাবে থেকে দেখেছি। প্রথমত হচ্ছে যে যারা লেবার দেয়, প্রচন্ড লেবার দিতে হয়, সেটা তারাই জানে। আমি ভাবি যে দেখেছি একটা পুজো কমিটিতে লাড্ডু সিদ্ধুর সঙ্গে এরা, তখন যারা করতো এখনো তারাই করছে, এরা এতদিন ভালো লাগছে কেউ বুঝতে পারি না, মানে এই পরিশ্রমটা দিতে হয় এদেরকে, খুব অবাক করা ব্যাপার আর কি। আর 2 নম্বর বিষয় হচ্ছে যে পুজো যত বড় হয়, পাড়ার লোকেরা খুব ছোট হয়ে যায়, এটা দেখেছি, মানে পাড়ার লোকেরা পাত্তাই পায় না, মানে তাকে ওটা কার্ড দেখিয়ে ঢুকতে হয়, ব্যাপারটা এরকম হয়ে যায়। হ্যাঁ, এটার আমি খুব বিরোধী, আমি ওইটাই বলতে চাইলাম, আমি বড় পুজোর পক্ষে একদম নই। আমি বড় পুজো করেছি এইরকম, কিন্তু আমার অভিজ্ঞতা এরকম, কোনো দরকার আছে এইটাই বলতে চাইছি। আমার অভিজ্ঞতা এরকম, মানে এরকম হয় যে মানে যে এই পুজো কমিটি চাঁদা দেওয়া পাড়ার লোক, তাকে ঢুকতে গেলে অনুমতি নিতে হয়, এমন জায়গায় চলে যায়, মানে ওখানে তো তোমার পরিচিত কেউ নেই, তুমি কন্ট্যাক্ট করে দিয়েছো, একটা গার্ড কমিটি এসে গার্ড দিচ্ছে, সে তোমাকে চেনেই না পাড়ার লোককে, সে আটকে দিচ্ছে তোমাকে, তোমাকে বলে দিতে হচ্ছে যে আমার পাড়ার লোক ছেড়ে দে, তবে সে যেতে দেবে, মানে মাটি থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে ব্যাপারটা। এবং আমি খুব ভালো লাগে ছোট পুজো, ছোট গ্যারেজ প্যান্ডেলে পুজো হচ্ছে, পাড়া বুড়োগুলো বসে বসে আড্ডা মারছে, জানি সারাদিন গল্প করছে, পাড়া মেয়েরা এসে আড্ডা মারছে, এই ধরনের পুজোটা কিন্তু মানে আমার মন থেকে ভালো লাগে এখন খুব। তাতে একটা আত্মীয়তা থাকে, একটা বন্ধন থাকে, আত্মীয়তা থাকে, বন্ধন থাকে, এবং সেটা পাড়ার লোকের কাছে একটু খুব আনন্দের ব্যাপার হয়, একসাথে খিচুড়ি খাওয়া হলো, এগুলো হয়। কিন্তু এই বড় পুজো করলে পাড়ার লোকেরা সেখানে অন্য পাড়ায় গিয়ে বসে থাকে, নিজের পাড়ায় এত অপমানিত হয়, বরং ওই অর্থটা হয়তো অন্য কোনো ভালো কাজে লাগানো যেতে পারে। হ্যাঁ, যদি আমরা সেই জায়গায় দেখো, পাড়াপুর পুজো কমিটি 90 বছর ধরে প্রায় পুজো করছে, এবং রেকর্ডেড 90 বছর ধরে, মানে ঢপের 90 নয়। বর্তমান অনেক পুজো আছে, মিথ্যা করে বয়সটা বাড়িয়ে বলে। আমাদের পাড়া থেকে একটা পাড়ায় গিয়ে একটা পুজো শুরু করলো, 3 বছর পরে 4 বছর নিলে 24 বছর, তারপরে ওর 25 বছর হয়ে গেল। সে 25 বছরে সে পাড়া কোনো লোকই থাকতো না। নীলপুরে 50 বছরে কে থাকতো, কে অমল হালদারকে ডাকাতি করেছিল, লোকই ছিল না তো, সেখানে বলছে 80 বছরের পুজো। নীলপুর 80 বছর কে ছিল? 71 সালে আগে নীলপুরে লোক ছিল, বাঙালগুলো এসে তো লোক হয়েছে। তো সেখানে যে বলছে 60-70 বছরের পুজো, তার প্রথম সেক্রেটারি বয়স 40 বছর। আমি এরকমও দেখেছি, যে এই পুজোটা 52 বছর এবারে, আর যে প্রথম থেকে আমি পুজো দেখছি, হ্যাঁ এই প্রথম বছর থেকে আছি, আপনার বয়স কত? 43 বছর। এরকম হয় আর কি, বুঝতে পেরেছো? আচ্ছা, এবার এরা কিন্তু মূলত 80 বছর পুজো করছে, কিন্তু পাড়া পুজো কমিটি কোনো নিজস্ব দুর্গা মন্দির করতে পারেনি। আচ্ছা, এবার একটা প্রশ্ন, আর প্রশ্ন হিসেবে নয়, এটা আপনাকে পুরোপুরি স্বাধীনতা দিচ্ছি দর্শকদের উদ্দেশ্যে। আপনার যদি এই সম্পর্কে কিছু বলার থাকে, মানে ইতিহাস এবং রক্ষণাবেক্ষণ সম্পর্কে, আমার যেটা বলো, আমি যেটা দেখতে চাই সেটা হচ্ছে যে আবার কোনো আমার মতন কোনো আগ্রহী ছাত্ররা উঠে আসুক,
মনোযোগ দিয়ে দিনের পর দিন তারা ইতিহাস গবেষণা করুক। আমরা যে বর্ধমান ইতিহাস ও পুরাতত্ত্ব চর্চা কেন্দ্র বলে একটি গবেষণা কেন্দ্র করেছি, যেটা প্রায় 17-18 বছর ধরে চলছে, কোনো রকম সরকারি সাহায্য ছাড়া, সেই সংগঠনে 80 জনের উপর সদস্য আছে, প্রায় 85 জনের সদস্য আছে, যারা সবাই আজীবন সদস্য। সেই সংগঠনে ভবিষ্যতে হাল ধরবে কে তাকে খুঁজছি, পাচ্ছি না কয়েকটি। সেরকম ছেলে উঠে আসুক, যারা মন থেকে দীর্ঘদিন কাজটা করবে বলে তাকে বিশ্বাস হবে তার উপর। হটকারী না 1 বছর করলো তারপরে খুঁজে পাচ্ছি না, এরকম যেন না হয়। এরকম ছেলে দেখে যাবো, এটি ইচ্ছা আছে। আমাকে একটা কথা গোপীকান্ত ভাই বলেছিলেন বছর 15 আগের ব্যাপার, যে খুব খুব একটা মজার কথা বলেছিলেন, সেটা আমিও চাই আর কি। বলেছে মরার আগে দেখে গেলাম বর্ধমানের ছেলে খুব ভালো কাজ করছে, গোপীকান্ত এটা বলেছিলেন। তা আমিও চাই দেখে যেতে যে বর্ধমানে খুব ভালো কাজ করছে, কেউ সত্যিকারের নতুন করে কাজ করছে এবং ভালোবেসে, এবং তাকে দেখে মনে হবে যে হ্যাঁ এই ছেলেটা 50 বছর কাজ করবে আর কি। এরকম ছেলে দেখতে চাই, এবং তারাই এই সমস্ত গবেষণা কেন্দ্রগুলোর হাল ধরুক। কারণ আমাদেরও তো উত্তরাধিকার তৈরি করতে না পারলে কোনো সংগঠনের ভবিষ্যৎ নাই। বর্ধমান নারায়ণ চৌধুরী, সুদীপ দ্বারা অনেক সংগঠন করেছে, এগুলো আজ কোনো অস্তিত্ব নাই। একজনই সংগঠন করতে পেরেছিল এবং উত্তরাধিকার করতে পেরেছিল, তার নাম সমীরণ চৌধুরী, যার সবগুলো এখনো বেঁচে আছে। তাই এরকম উত্তরাধিকার চাই, উত্তরাধিকার তৈরি করতে হবে, সেই খুঁজছি তাকে। আচ্ছা, আজকে শেষ প্রশ্ন, অনেকক্ষণ ধরে আলোচনা চলছে, একটা বিষয় জানতে চাইবো। দেখবেন এখন আমরা যখন এই ভূগোলের বিভিন্ন বিষয় পড়ি, মানে ওই প্রসঙ্গটা এনে বলতে চাইছি আর কি প্রশ্নটা, যেমন দূষণের জায়গায় আমরা প্রায় এরকম দেখতে পাই যে দূষণ প্রতিরোধে ছাত্রছাত্রীদের ভূমিকা, বিশ্ব উষ্ণায়ন প্রতিরোধে ছাত্রছাত্রীদের ভূমিকা। তো এইরকমভাবে যদি আপনাকে জানতে চাই যে ইতিহাসের সংরক্ষণে সাধারণ মানুষের কি কিছু ভূমিকা আছে, বা কিভাবে তারা সেটা পালন করতে পারে? ঐতিহাসিক জিনিস সংরক্ষণে অবশ্যই সাধারণ মানুষের ভূমিকা আছে। আমরা অনেক সেমিনার এই নিয়ে করেছি, গ্রামেগঞ্জে লাইব্রেরিতে গিয়ে করেছি, গ্রামীণ লাইব্রেরিগুলোতে গিয়ে মানকর লাইব্রেরিতে করেছি, মন্তেশ্বরের পিপলন লাইব্রেরিতে করেছি, এখানে মেমারির বোহার লাইব্রেরিতে করেছি, ওদিকে ওয়াঁড়ি গ্রামের ওয়াঁড়ি স্কুলে করেছি, হাই স্কুলে, তারপর আরও বেশ কিছু জায়গায় এরকম করেছি। যেটা মূল উদ্দেশ্য হচ্ছে যে ওই গ্রামীণ এলাকা, ওই যে বললাম যে ওই বৈদ্যপুর লাইব্রেরিতে করেছি, এরকম অনেক জায়গাতে করেছি। একসময় এটা আমাদের মোটরের মতন হয়ে গেছিল যে বছরে একটা আমরা গ্রামীণ অঞ্চলে ইতিহাস নিয়ে একটা সেমিনার করতাম গিয়ে, এবং তাদের সেই লাইব্রেরি সেক্রেটারি এবং লাইব্রেরিয়ানকে বলে দিতাম এলাকার যারা আগ্রহী সবাইকে ডাকবেন এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে, যাতে মানুষগুলো থাকে, এবং তাদের সঙ্গে ওই ব্যাপারটা বোঝানো, এবং সেই এলাকাটা আমরা ঘুরবো, মানে সেই এলাকায় যে পুরনো মন্দির, রাজবাড়ি ইত্যাদি আছে, যেগুলো এখনো রয়ে গেছে, সেগুলো কি করে রাখা যায়, সেই এলাকার মানুষকে সচেতন করার জন্য আর কি। মানুষ যদি জানে যে এটা গুরুত্ব কি, তাহলে সেটা গুরুত্ব সে দিতে চাইবে, নইলে সে দিতে চাইবে না। ফলে সে যে মন্দিরটার পাশ দিয়ে চলে যায়, তার যে ইতিহাসটা কি সে যদি না জানে, তাহলে তার তো ভালো লাগবে না। সেইটা জানানোর মূল উদ্দেশ্য। এইভাবে আমরা প্রচুর একসময়, এই করোনার আগে পর্যন্ত হয়েছে, করোনার পরে আর হয়নি, প্রায় 10-12 বছর ধরে প্রায় প্রতি বছর আমাদের মোটোই থাকতো যে গরমকালে একটা কোনো গ্রামের লাইব্রেরি থেকে, এখানে এই সোনাপলাশি লাইব্রেরিতে করেছি, এরকম বিভিন্ন লাইব্রেরিতে গেছি, দিয়ে সেই এলাকার যারা পড়াশোনার সঙ্গে যুক্ত আগ্রহী লোক, 30-40-50টা লোক, সারাদিন ব্যাপী তাদের সঙ্গে মতামত বিনিময়, আলোচনা, খাওয়া দাওয়া, গ্রাম ঘোরা, সব মিলে একটা সারাদিনের একটা জিনিস রাখতাম, এবং তাদের মধ্যে অনেকেই আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, এসে আবার আমাদের সঙ্গে একটানা কাজ করছে এখন। এবং এইভাবে গ্রামীণ অঞ্চলে সচেতনতা তৈরি করা দরকার। অনেক জিনিস নষ্ট হয়েছে সেটা সত্য, যেমন অনেক জিনিস এখনো রক্ষিত হয়ে আছে, সেইগুলো যাতে আর নষ্ট না হয়ে যায়, যেটা রয়েছে সেই জায়গায় যাতে রাখা যায়, সেই চেষ্টাতে অবশ্যই গ্রামীণ মানুষকে তো ভূমিকা নিতেই হবে, নইলে তো হবে না, সবাই মিলে কাজ করতে হবে। বেশ, অনেক ভালো লাগলো, খুব ভালো লাগলো, অনেক কিছু জানতে পারলাম। আমাদের দর্শকরাও আশা করি তাদের ক্ষুধা নিবৃত্তি করতে পারলেন বেশ কিছুটা ইতিহাস সম্পর্কে। আজকের মতো ধন্যবাদ। আমারও সবাইকে ধন্যবাদ, দর্শক যারা আছেন এবং তোমাদের চ্যানেলে যারা আছে সবাইকে ধন্যবাদ। আমার মনের অনেক কথা জমে থাকে, সবসময় তো বলার সুযোগ হয় না, সেই রকম একটা আলোচনার জায়গা থাকলে সেইগুলো বলতে পারি। মনে অনেক আনন্দের গল্প, অনেক না পাওয়া সবই বেরিয়ে আসে আর কি। সেরকম একটা বলার সুযোগ করে দিয়েছো, এবং সেটা যে 5 জন দেখবে এবং শুনবে, সেটা খুব ভালো ব্যাপার। এই জন্য তোমাদের চ্যানেলের সকলকেই আমি খুব ধন্যবাদ জানাই, এবং এই চ্যানেলের মাধ্যমে আরও বহু মানুষ আর অনেক রকম জিনিস জানতে পারো, এটা আমার কামনা রইল। সকলকে অশেষ ধন্যবাদ। আপনি এগিয়ে চলুন, আরো দীর্ঘদিন কর্মরত থাকুন, এই আমাদের প্রার্থনা। আমি এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম সুকান্ত প্রামাণিক। শুভরাত্রি।